আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সম্প্রতি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে আরোপিত নিষেধাজ্ঞা সেটি কবে প্রত্যাহার করা হবে। এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে আমি নানান আঙ্গিক থেকে আসলে এটি দেখবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে 2025 সালের 12ই মে একটি সরকারি নির্বাহী আদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং তখন সিনিয়র স্বরাষ্ট্র সচিব যিনি ছিলেন নাসিমুল গনি, তিনি সই করে একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন, যেখানে বলা ছিল যে সন্ত্রাস দমন আইনের কিসব ধারা দেখিয়ে এই কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আওয়ামী লীগের উপরে বিচার হবে, মামলা চলছে, এসব অনেক কিছু বলেছিল। এবং তখন থেকেই কিন্তু এই প্রজ্ঞাপনটি নিয়ে সমালোচনা করা হয়েছে এবং ক্রমশ এটি স্পষ্ট হয়েছে যে এই যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি হলো, এই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাইরে রাখবার জন্যই এটি করা হয়েছিল। কারণ যে পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার বিদায় নিয়েছিল, খুব দ্রুতই সেটা একটা ইউটার্ন আমরা দেখতে পেয়েছিলাম, একটা রিভার্স সিচুয়েশন। দ্রুত আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসছিল, শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বাড়ছিল। সেই অবস্থায় নিজেদের মতো করে একটা নির্বাচিত সরকার গঠন করবার জন্য আওয়ামী লীগকে দূরে রাখার বিকল্প ছিল বলে ডক্টর ইউনূসদের কাছে মনে হয়নি। কিন্তু 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন হলো, এখন এই প্রশ্নটি উঠেছে, তাহলে কবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে? আদৌ কি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, নাকি এটা অনেক দিন ধরেই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা থাকা হবে? এটি নিয়ে অনেকে কারণে আশা করছেন, বিশেষ করে দেশে একটা নতুন সরকার এসেছে, তারেক রহমান কি ভাবছেন এই নিষেধাজ্ঞা নিয়ে, বিএনপি কি ভাবছে। বিএনপির অনেকের সাথে যোগাযোগ করে যেটি আমি জেনেছি, এবং আপনারা জানেন যে গত 21শে ফেব্রুয়ারি, গতকাল শনিবার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান ছিলেন এবং সেখানে তিনি মন্ত্রিপরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলীয় নেতা অনেকের সাথেই একটা ইনফর্মাল মিটিং করেছেন। তো সেই সব মিটিংয়ে এবং এছাড়াও ব্যক্তিগতভাবেও তারেক রহমানের কাছে এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে। বিএনপি এই প্রশ্নে কিন্তু দ্বিধাবিভক্ত। বিএনপির একটা বড় অংশ মনে করে যে গত 15 বছর আওয়ামী লীগ সরকারে থাকাকালীন তাদের উপরে অনেক নির্যাতন হয়েছে, তাদের অনেককেই জেলে নেওয়া হয়েছে। সুতরাং তারা মনে করে যে বিএনপিরও উচিত একইভাবে আওয়ামী লীগের উপরে হার্ড লাইনে যাওয়ার। আবার বিএনপির আরেকটা অংশ মনে করে যে আওয়ামী লীগ তাদের উপরে নির্যাতন চালিয়েছে বা তাদের উপরে জেল জুলুম, নির্যাতন, হুলিয়া এগুলো ছিল ঠিকই, তো একই কাজ যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগের চাইতে বিএনপি ভালো হলো কিভাবে। তো এই দুটো মতামতের মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত দেননি, তিনি কোনো মতামত দেননি। তিনি বলেছেন এটা একটা সিরিয়াস ইস্যু এবং এটা নিয়ে আসলে ভেবে দেখতে হবে। অর্থাৎ তারেক রহমান কোনো সিদ্ধান্ত দেননি এবং তারেক রহমানের অবস্থানটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। অনেকেই বলছেন যে সংসদ নির্বাচন হলো, এরপরে একের পর এক স্থানীয় সরকার নির্বাচন হবে এবং বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচনগুলো করে সেখানেও তারা তাদের নেতাকর্মীদের যেন নির্বাচিত করে আনতে পারে। তো এই একটা ধারণাও আছে এবং সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসাটা, মানে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টা পিছিয়ে যেতে পারে। এদিকে জামাতে ইসলাম এবং এনসিপি চায় না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, কারণ তারা আওয়ামী লীগ যদি মাঠে আসে তাহলে বিএনপি এবং আওয়ামী লীগই রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে, জামাত এবং এনসিপির গুরুত্ব কমে যাবে। সুতরাং তারা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে চায় না এবং এমনকি ইউনূস যখন 12ই মে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন কিন্তু এই এনসিপি, শিবির, জামাত, ইনকিলাব মঞ্চ এদের কাজে লাগিয়েছিল। এদের দিয়ে দাবি তুলানো হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তারপরে ঘটনাটা ঘটেছে। তো এখন এর সাথে আবার একটা আন্তর্জাতিক সমীকরণ যুক্ত আছে। আন্তর্জাতিক যে দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের বর্তমান অবস্থায় বা বাংলাদেশের রাজনীতিতে যারা প্রভাব রাখছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, আমেরিকা, এরা কি ভাবছে? এরা কি আওয়ামী লীগের
উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকেই মনে করেন কিংবা আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, এই সব কিছুর সাথে ভারতের একটা ভূমিকা ছিল। ভারতের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যয়ের বিষয়টি ছিল কিনা সেটা নিয়ে একটা আলোচনা আছে। আমি যতদূর জানি, ভারতও চায় যে দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হোক। তো এখন এটা নিয়ে তারেক রহমানকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। একটা দেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে একটি বড় দল তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু কোনো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের নির্দেশ করে না। বাংলাদেশের মানুষও জানতে চায় যে আওয়ামী লীগের উপর থেকে কবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তাদের কাছে যে প্রশ্ন, এভাবেই কি চলতে থাকবে যে পরস্পর শত্রুতামি, যে যখন যে দল ক্ষমতায় থাকবে সে তার প্রধান প্রতিপক্ষকে একেবারে নির্মূল করার জন্য চেষ্টা করবে, এভাবেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপিকে সাঁটাও, যখন বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে সাঁটাও, এভাবে যদি চলতেই থাকে তাহলে এর শেষ কথায়, এবং এটা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির জন্য, পরিবেশের জন্য কতটা উপকারী। আমরা গত 15 বছর দেখেছি, এটা অস্বীকার করবার কিছু নাই যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অনেক মামলা ছিল, 200-300 করে মামলাও অনেক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ছিল। তো এর গভীরে যখন আমরা খুঁজতে যাই, আমরা যখন ভাবতে যাই যে আসলে বাংলাদেশের রাজনীতি তো এতটা হোস্টাইল ছিল না, যে একে অপরের বিরুদ্ধে এত হোস্টাইল কখনোই ছিল না। এটার উৎসমূল খুঁজতে গিয়ে কিন্তু আমরা 2004 সালের 21শে আগস্টে গিয়ে আটকে যাই। ওই 21শে আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনা সহ গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার যে নৃশংসতা দেখিয়েছিল সেই সময়ের বিএনপি সরকার, বিএনপি জামাত জোট সরকার, এবং অনেকেই বিশ্বাস করি আমরা যে এর পেছনে তারেক রহমান, আলী আহসান মুজাহিদ এরা জড়িত ছিল, এবং হাওয়া ভবনে বসেই এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু রাজনীতিতে যে হিংসার, প্রতিহিংসার বীজ রোপিত হয়েছে, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। আদালত একদম সব শেষে আসিফ নজরুলের আমলে তারেক রহমানকে হয়তো খালাস দিয়েছে, কিন্তু তারেক রহমান তো জানেন 2004 সালের 21শে আগস্টের ওই গ্রেনেড হামলায় তার কি ভূমিকা ছিল। সুতরাং আজকের এই পরিস্থিতিতে যদি কোনো উন্নতি ঘটাতে হয়, তারেক রহমানেরও একটা দায়িত্ব থেকে যায়। যেহেতু 2004 সালের 21শে আগস্ট একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, এবং সেই ক্ষত থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত মূল দুটো দল পরস্পর থেকে দূরে সরে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকেই উদ্যোগ নিতে হবে। যদি আজকে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে না দেওয়া হয়, যদি বাধা দেওয়া হয়, তাহলে সেই সুযোগ নেবে 71-এর পরাজিত শক্তি জামাত এবং তাদের বি টিম, সি টিম, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এবং তারা আলটিমেটলি তারেক রহমানের ঘাড়েই উঠে বলবে। আজকে যে বিএনপি সরকার গঠন করেছে, সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী এবং হিন্দু ধর্মের ভোট পাওয়ার কারণে। না হলে ওয়াকার এবং ইনুস যে গুটি সাজিয়েছিল, তাতে এবারই জামাত ক্ষমতায় চলে যেত। তো এই পরিস্থিতি বিবেচনায়, যেহেতু এখনো তারেক রহমান বিষয়টা নিয়ে মুখ খোলেননি, সেহেতু আমাদের অনুরোধ থাকবে যে বাংলাদেশের রাজনীতির বৃহত্তর স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এর ব্যত্যয় ঘটিয়ে যদি আওয়ামী লীগকে দূরে রাখার চেষ্টা করা হয়, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগও কিন্তু একেবারে মুখ বন্ধ করে বসে থাকবে না। আওয়ামী লীগ কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিয়ে চেষ্টা করছে যে আলোচনার মাধ্যমে এই বিষয়ের একটা সুরাহা করতে, এবং এই আলোচনাগুলো আমাদের দৃষ্টির আড়ালেই হয়ে থাকে, শীর্ষ নেতৃত্বের মাঝে আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। তো সেই দিকে পুরো দেশবাসী তাকিয়ে আছে। আমরা আশা করি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা অচিরেই প্রত্যাহার করা হবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের, এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই। তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন, এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয় ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের ওপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে, এবং যেখানে যেখানে সম্ভব সে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যাকে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব ডাকসু নির্বাচনের দিনেই তার সামনে বসে চোখে চোখ রেখে এখন থেকে তারা তার নেতৃত্বাধীন প্রশাসনকে জামাতি প্রশাসন হিসেবে অভিহিত করতে চান, এই মন্তব্য করে শিরোনাম হয়েছিলেন। ছাত্রদলের বিচারে, ছাত্রদলের মন্তব্যে জামাতি প্রশাসন হিসেবে চিহ্নিত এবং জামাত ঘনিষ্ঠ, জামাতকে আশকারা দেওয়া এই উপাচার্য নিয়াজ আহমেদ খান বিএনপি ক্ষমতায় এলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পাল্টে যেতে পারে, সম্ভবত সেটা অনুমান করেই নির্বাচনের দুদিন আগে একরকম চমক সৃষ্টি করে তিনি পদত্যাগ করতে চান এমন একটা সংবাদ সম্মেলন করে শিরোনাম হয়েছিলেন। তো সেই সংবাদ সম্মেলনের পরেই সকলে শিরোনাম করেছিল এমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু তার দুদিন পরেই, মানে তার কিছুক্ষণ পরে নিয়াজ আহমেদ খান এই যে তার এই পদত্যাগকে ব্যাখ্যা করে বলতে শুরু করেন যে তিনি পদত্যাগের অভিপ্রায় জানিয়ে রাখলেন, এই মুহূর্তেই তিনি পদত্যাগ করছেন না। মানে তখন থেকে একটা সন্দেহের সৃষ্টি হয় যে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছেন বটে, কিন্তু তাহলে তিনি কবে সরে যাওয়ার কথা ভাবছেন, তার ইঙ্গিত পেলে সরে যাওয়ার অপেক্ষা করছেন। এসব প্রসঙ্গ তখন আলোচিত হতে শুরু করে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনের উত্তেজনায় সব ধামাচাপা পড়ে যায়। আর নিয়াজ আহমেদ খান যে নানা শিবিরে নানা রকম চেষ্টা করে যাচ্ছেন, সেটা বোঝা যাওয়া শুরু হয়েছিল ডাকসু নির্বাচনের পরপর 2025-এর নভেম্বরেই এ খবর বেরিয়ে আসে যে ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দান করতে, মানে ডাকসু নির্বাচনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিস্থিতি যে একরকমের জটিল হয়ে উঠতে পারে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে, সেটা আঁচ করে নিয়াজ আহমেদ খান আগে থেকেই একরকমের সেফ এক্সিটের জন্য সরকারের সঙ্গে তদবির করছিলেন। এবং তার প্রেক্ষিতে ইউনূস সরকার ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে তাকে পাঠাতে নভেম্বর মাসেই খবর বেরিয়ে আসে যে ডেনমার্ক সরকারের কাছে রীতিমতো চিঠি লিখে রেখেছে, যে চিঠির একটা চূড়ান্ত জবাব 3-4 মাসের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যেই তারেক রহমান ডিসেম্বরে দেশে ফিরে আসেন। নিয়াজ আহমেদ খান দৌড়ে তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করতে যান, যে এই ইঙ্গিত পেতে যে তারেক রহমান আসলে নিয়াজ আহমেদ খানকেই ভিসি হিসেবে রেখে দিতে রাজি কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে তিনিও কি জামাতি প্রশাসনের অংশ মনে করছেন ছাত্রদল নেতৃবৃন্দের মতোই, নাকি বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে নিরপেক্ষ মনে করে বা ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর নয় এমন মনে করে রেখে দিতে রাজি। এটা আজ করতে নিয়াজ আহমেদ খান ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে। সম্ভবত সেখান থেকেও কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে অবশেষে নির্বাচনের দুদিন আগে তিনি অভিপ্রায় ব্যক্ত করে রাখেন যে তিনি পদত্যাগে রাজি। খুব স্বাভাবিক, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতো, নিয়াজ আহমেদ খান জানেন যে তার পদত্যাগ করার প্রয়োজন পড়তো না এবং তিনি ক্ষমতায় বা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থেকে যেতে পারতেন। এরপর 21শে ফেব্রুয়ারি, যেদিনের পুরো মূল কর্মকাণ্ড মনোযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারকে কেন্দ্র করে, ওই দিনটির পরেই 22শে ফেব্রুয়ারি সকাল থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সত্যি সত্যি আমি পদত্যাগ করেছি, আমি এক্ষুনি সরে যেতে রাজি, এসব বিবৃতি দেওয়া শুরু করলেন, সংবাদ মাধ্যমে যোগাযোগ করা শুরু করলেন। তাতে পরিষ্কার নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ওপর যেমনটা ধারণা করা গিয়েছিল, চাপ ক্রমাগত বাড়ছিল যে পদত্যাগের অভিপ্রায়কে তিনি
তিনি যাতে পদত্যাগে পরিণত করেন, তিনি যাতে সরে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব থেকে। আর সম্ভবত 21শে ফেব্রুয়ারি যখন পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এবং প্রোটোকল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের স্বাগত জানাতে সেখানে যান, তখন আবারও সকলের মনোযোগ, হয়তো কে বলতে পারে তারেক রহমানেরও মনোযোগ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির দিকে পড়ে যে এই ব্যক্তিটি এখনো দায়িত্বে আছেন, যাকে বিএনপির রাজনীতি জটিল হয়ে উঠল যে পুরো নির্বাচনের আগের সময়টায়, এবং ধারণা করা হতে শুরু করলো, আশঙ্কা করা হতে শুরু করলো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু ছাত্র শিবিরের বিপুল বিজয়ে এক রকমের ফলাফল দিয়ে দিয়েছে, এক রকমের রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে, কাজেই জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই সেই রায় প্রতিফলিত হবে। অর্থাৎ ছাত্র শিবির জিতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, কাজেই জিতবে জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতে ইসলামী। এমন একটা সমীকরণ যে একটা বিশেষ চাপ তৈরি করলো বিএনপির রাজনীতির ওপর, সেটা শুরু হলো যে বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিকে বিএনপি রাজনীতির ব্যক্তিবর্গ জামাতি বলে মনে করেন, সেই ব্যক্তিটি এখনো রয়ে গেছেন। সম্ভবত তারেক রহমানের দৃষ্টি তাতে আকর্ষিত হয় ছাত্রদল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের, এবং তারপরেই তাকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়, যে কারণে 22 তারিখ সকালে প্রথমে তার উপাচার্যের জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় সত্যি ভিসি সরে যাচ্ছেন। তিনি তার পদত্যাগের অভিপ্রায় এরই মধ্যে রাষ্ট্রপতিকে জানিয়েছেন, রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হয়েছে, রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং তারপর কিছুক্ষণ পরেই এ খবর আসা শুরু করে যে উপাচার্য এই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের। এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই, তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয় ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের ওপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে, এবং যেখানে যেখানে সম্ভব সে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। বাংলাদেশে যেমনটা বরাবর হয়ে এসেছে, ক্ষমতার পরিবর্তন ঘটেছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে, ছাত্র সংসদে, বড় ধরনের ছাত্র রাজনীতিতেও ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে, ক্ষমতার পালাবদল ঘটে গেছে। এই যে 2024-এর আগস্টের পর থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে বসতে পারে নাই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পূর্ণাঙ্গভাবে শুরু করতে পারে নাই, ছাত্র শিবিরের দোর্দণ্ড প্রতাপে এবং নানা রকম প্রতিরোধ প্রতিবাদের মুখে। সেই ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আবারও তাদের নিয়ন্ত্রণে নিতে চাইবে, ছাত্রদল যে দোর্দণ্ড প্রতাপে আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, তাদের কর্মসূচি শুরু করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হয়ে উঠবে বিএনপির শাসনামলে ছাত্রদল, এই রাজনৈতিক সমীকরণ বুঝতে যে বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না, এটা ছাত্র শিবিরের সাদিক কায়েম, এস.এম. ফারহাদ, মহিউদ্দিন সহ সকল নেতৃবৃন্দ বোঝেন। কাজেই তারা এই সময়টায় একরকমের ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এমনকি ডাকসু বিপিআরজিএস প্রোটোকল রক্ষার্থে 21-এর প্রথম প্রহরে যে ফুল দিতে গেছেন শহীদ মিনারে, সেটাও কিন্তু বিরাট একটা শোডাউন করেন নাই। একে তো তাদের একদিকে একটা আদর্শিক রাজনৈতিক বিরোধিতা আছে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার ব্যাপারে, যে এটা ধর্মসম্মত কিনা, তারপর তারা যে দিতে গেছেন, এমনকি ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেলকে তারা জড়ো করেন নাই, ছাত্র শিবিরের হল সংসদের সকল নেতা কর্মীকে তারা আসতে বলেন নাই। মানে এটা নিয়েও একটা কোনো শোডাউন, কারণ যে কোনো রকম ছাত্র শিবিরের শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে তাদেরকে একটা বড় ধরনের বেকায়দায় ফেলবে, ছাত্র শিবির এই ব্যাপারটা
খুব ভালো করে বোঝে, কারণ ছাত্র দল একেবারে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের শোডাউনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে পূর্ণ সক্ষমতায় তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে, তাদের সাংগঠনিক কার্যকলাপ শুরু করতে, যেটার জন্য তারা অপেক্ষা করছে সেই 24 আগস্ট থেকে। এবং এর প্রথম বার্তা বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে সকলে জানেন, এর প্রথম বার্তাটি দিতে হবে এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে নিয়াজ আহমেদ খান, এই জামাত ঘনিষ্ঠ শিবির ঘনিষ্ঠ ব্যক্তিকে সরানোর মাধ্যমে, যেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন হয়ে বসলেন তখন সকলে যেমন বিস্মিত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের নেতা মানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ উপাচার্য চলে যাওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর খুব স্বাভাবিকভাবে বিএনপি জামায়াত ঘনিষ্ঠ শিক্ষকদের যে সংগঠন সাদা দল থেকে কারো না কারো উপাচার্য হওয়ার কথা, কিন্তু সকলকে বিস্মিত করে ইউনূস সরকার কোথা থেকে এনে বসালেন এই নিয়াজ আহমেদ খানকে। এবং তারপর বিএনপি বিস্ময়ের সঙ্গে দেখলো, আরো বিস্ময়ের সঙ্গে দেখলো ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর পর প্রথমবারের মতো প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে এলো সেপ্টেম্বর মাসেই ছাত্র শিবির। এবং সাদিক কায়েমরা এসে বললেন তারা তিনি নিজেই 2016 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি করেন, বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি আছে, কিন্তু তারা গোপনে রাজনীতি করছিলেন, যেটাকে তারেক রহমান ছাত্রদল গুপ্ত রাজনীতি হিসেবে অভিহিত করলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসন একেবারে আগস্ট মাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বৈঠকে এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে ডাকতে শুরু করলেন। যখনও এই ছাত্রদল কিংবা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, এমনকি সাদিক কায়েমদেরকে যারা কিনা ছাত্রলীগ করছিলেন এর আগে, তাদেরকে তখনও ছাত্র শিবির নেতৃবৃন্দ হিসেবে চিনতেন না, কিন্তু তারা বিস্ময়ের সঙ্গে দেখলেন এই উপাচার্য নিয়াজ আহমেদ খান ঠিক চেনেন এবং তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে তাদেরকে সংযুক্ত করলেন, তাদের দাবির মুখে ডাকসু নির্বাচন আয়োজন করলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির পরিসর তৈরি করলেন। এই নিয়াজ আহমেদ খানের আমলেই ছাত্র শিবিরের যে ছাত্রী উইং, মানে ছাত্র শিবির তো ছাত্রীরা করতে পারেন না, জামায়াতে ইসলামীর যে ছাত্রীদের সংগঠন ছাত্রী সংস্থা, সেই ছাত্রী সংস্থাও প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো এবং উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলো। কাজেই তারেক রহমান থেকে শুরু করে ছাত্র দলের নেতৃবৃন্দ পর্যন্ত সকলে জানেন প্রধান এবং প্রথম বার্তা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিংবা অন্তত তাদের সাংগঠনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে এবং ছাত্র শিবিরের দাপট কমিয়ে আনতে প্রথম যে বার্তাটা দিতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য নিয়াজ আহমেদ খানকে সরিয়ে দিতে হবে। এবং ধারণা করা যায় নিয়াজ আহমেদ খান সরে গেলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2024 আগস্টের পর থেকে উপাচার্য এবং প্রশাসনিক বিভিন্ন পদে যে নিয়োগগুলো ঘটেছে তার মধ্যে জামায়াত ঘনিষ্ঠ যারা আছেন তারা হয় সরে যাবেন, না হলে তাদেরকে প্রবল চাপ প্রয়োগ করা হবে সরে যেতে, এবং আবারও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের রদবদল ঘটবে। দেখবার বিষয় যে দশকের পর দশক গোপনে রাজনীতি করতে বাধ্য হওয়ার পর ছাত্র শিবিরের রাজনীতি যে প্রকাশ্যে বেরিয়ে এলো এবং বিপুল জনসমর্থন পেল, বাংলাদেশের যে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হলো সেগুলোতে সেই ছাত্র শিবির তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে ধরে রাখতে পারে কিনা, এরকম জনপ্রিয়তা ধরে রাখতে পারে কিনা, এবং গুপ্ত রাজনীতির বদলে প্রকাশ্য রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একত্রে রাজনীতি করে যেতে পারে কিনা, মানে ছাত্র দল সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা এখন সক্রিয় আছে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা সেটা হতে দেয় কিনা, নাকি সেটা চাপা দিতে আবারও ছাত্র শিবিরের রাজনীতিকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে একরকমের সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশ জুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। 2024 আগস্টের পর থেকে এটাকে একটা বিরাট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে বলতেই হবে। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতির উত্থান, এখন বিএনপি ক্ষমতায় আসবার পর তারা একটা সহাবস্থান
নিশ্চিত করতে পারে, নাকি আবারও জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে এক রকমের গোপনে অপ্রকাশ্যে চলে যেতে বাধ্য করে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণে।